স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রথম ভোটে। আপনাদের সাথে আছি আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ আমরা এই ঐতিহাসিক নির্বাচনী প্রেক্ষাপটে আলোচনা করব দেশের এক গুরুত্বপূর্ণ শ্রেণী, আমাদের তরুণ চাকরিজীবী ভোটারদের নিয়ে। তাদের প্রশ্ন উত্তর এবং নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি বিষয়ে উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন আমন্ত্রিত অতিথি হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রশিদ মিয়া। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথিকে। আমাদের সাথে দেখতে পাচ্ছেন যে এবং আমার ডানে এবং বায়ে এক ঝাঁক তরুণ রয়েছেন। আমরা এক এক করে সবার পরিচয় জানবো। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন। আমার পেশা হচ্ছে বেসরকারি চাকরিজীবী। আমি মোছাম্মদ তমা খাতুন। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার নাম সাব্বির হোসেন শিহাব। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছি। আমি ফিরোজ রহমান। আমি একটি বিজ্ঞান সংস্থাতে আছি। আমি জান্নাতুল ফেরদৌস। আমি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছি। আমি শাহিরাজ। আমি বিমা কোম্পানিতে কর্মরত আছি। আমি সবার কাছে একটা প্রশ্ন প্রথমে করতে চাইবো, সেটি হচ্ছে যে আপনারা তো এবার ভোট দিবেন ইনশাআল্লাহ সবাই, এবং প্রথম ভোটার। অনেকে হয়তো বিগত বছরে ভোটার হয়ে ভোট দিতে পারেননি, এবার হয়তো অনেকে ভোট দিবেন এবং উৎফুল্লভাবে ভোট দিবেন। আপনাদের সবার এই যে ভোট দেওয়ার একটা ফিলিংস, একটা ভাবনা, অনুভূতি কেমন, প্রথমে আপনার কাছে জানবো। আমি আরও 2 থেকে 3 ট্রাম ভোট আগেই আমার ভোট হয়েছে, কিন্তু আমি আসলে ভোটটা দিতে পারিনি। তো সেই জন্য আসলে এইবারের ভোটটা আমার জন্য আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, অনেক বেশি উৎফুল্ল। আপনি কি মনে করেন যে আপনার ভোটের মাধ্যমে সুষ্ঠু ভোট, যেটা নির্বাচন কমিশন আমাদের আশ্বাস দিচ্ছেন, তার মধ্যে আপনি যোগ্য প্রার্থী পাবেন? হ্যাঁ, এবার আমি বিশ্বাস করতে চাই, বিশ্বাস করতে পারি আপনি যোগ্য প্রার্থী পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো অনুভূতি? এবার প্রথম আমার ভোট, মানে আমি খুবই এক্সাইটেড। কারণ ছোটবেলা থেকে দেখতাম বাবা মা সারিবদ্ধভাবে মানে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে, ছোটবেলা থেকে দেখতাম এটা। তো সেই ফিলিংসটা আমার খুব, যে আমার ইচ্ছা যে আমি ছোটবেলা থেকেই আমার ইচ্ছা যে আমি নিজে ভোট দেব। ছোট থাকতে যখন হচ্ছে বা আব্বু আম্মুর সাথে হচ্ছে ভোট কেন্দ্রে যাইতাম, তো ভিতরে ঢুকতে পারতাম না। তখন মনে হইতো যে ভিতরে কি হয় সেই জিনিসটা দেখার অনেক আগ্রহ ছিল। তো এখন আশা করি এইবার সেই আশাটা পূরণ হবে। মানে এবার আপনি নিজে দেখবেন যে ভিতরে আসলে কি হচ্ছে, কিভাবে ভোট দিচ্ছে। হ্যাঁ, তো সেটার জন্য আপনার মানে আপনি যে বলছেন যে ভিতরে কি হতো, আপনি কি কখনো জানতেন না যে আসলে ভোটটা না, কিভাবে এর আগে আমি দিচ্ছে? কখনো ভোট কেন্দ্রে যাইনি। ভোটার হয়েছি, কিন্তু ভোট দিতে কখনো যাই নাই, কারণ আমি জানতাম যে ভোট কখনো মানে নিরপেক্ষভাবে ভোট হচ্ছে না। আচ্ছা, তো সেই হিসেবে আমি হচ্ছে কখনো ভোট কেন্দ্রের ভেতরে ঢুকি নাই। তাহলে আপনার এবার খুব বেশি উত্তেজনা এবং উৎফুল্লতা কাজ করছে যে আপনি জি, জি। নিজে এবার ভোট কেন্দ্রে যে ভোট প্রদান জি জি করবেন জি জি। এবং যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। জি। আমরা এবার এপাশে আসছি। এপাশে আপনাদেরকে জানতে চাইবো যে আপনাদের ফিলিংসটা কি? এই সরকারের কাছে অনেক যে আশা ব্যক্ত করছে যে ভোটটা অনেক সুস্থ হবে এবং আমরা সবাই সারিবদ্ধভাবে, আগে যেমন আমাদের বাবা মা যেত, আমি তাদের মতো করে আবার ভোট দিতে চাই। আপনি তো একটি ব্যাংকে কর্মরত আছেন। জি, জি, আপনি বলেন। এটা আমার জন্য প্রথম ভোট হচ্ছে, ভোট কেন্দ্রে গিয়ে দেওয়া। আর এর আগে আমি ভোটার হয়েছি, কিন্তু আমার কখনো কেন্দ্রে গিয়ে ভোটটা দেওয়া হয়নি। এবার আমার মনে হচ্ছে যে আমরা খুব সুন্দর একটা ভোটের পরিবেশ পাবো, যেটা আমাদের সবার জন্য একটা আনন্দের ব্যাপার হবে। এটা আমাদের জন্য স্পেশাল একটা ভোট, কারণ হচ্ছে আমাদের জীবনের প্রথম ভোট হওয়ার সাথে সাথেও এটা আমাদের দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ভোট, কারণ এই ভোটের সাথে যুক্ত গণভোট। এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো সবার কথা শুনলেন, কেউ হয়তো বিগত বছরে ভোট দিতে পারেনি, কিন্তু এই বছর তারা উৎফুল্লভাবে ভোট দিতে যাবে এবং আমরা অবশ্যই আশা করব যে নির্বাচন কমিশন আমাদের একটি সুন্দর পরিবেশ উপহার দেবে। তো এদের সবার কথা শুনে আপনার সামগ্রিকভাবে কি মনে হচ্ছে? আসলে যে ভোট নিয়ে আমাদের যে শঙ্কা, যে আশঙ্কা, সেটা কি আসলে আছে, না আমরা উৎফুল্লভাবে, আমরা একদম শঙ্কাহীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারবো? আমি সবার কথাই শুনেছি এবং তাদের সাথে আমিও আসলে ব্যক্তিগতভাবে, আমিও তো একজন মানুষ, তাই না? এবং আপনিও একজন ভোটার। হ্যাঁ, আমিও একজন ভোটার। আমি এবার আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব। আমি তাদের সাথে আমিও নিজেও এক্সাইটেড। আসলে বিষয়টি হচ্ছে যে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে। তো এবার যেহেতু সোফার মানে 11ই ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে এবং গত 22 তারিখ থেকে প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা প্রতীক পেয়েছে, তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে
বাংলাদেশে এই নির্বাচনে যতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে সব দলের ক্যান্ডিডেটরাই কিন্তু এখন মাঠে, রাত দিন তারা কিন্তু একাকার করে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে এবং নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা বলবো এখন পর্যন্ত খুবই ভালো আছে এবং ভবিষ্যতেও আপনি যে আশঙ্কার কথাটি বললেন এখন পর্যন্ত আমরা কোনো আশঙ্কা দেখছি না এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং এই আগ্রহের প্রতিদান দেওয়ার জন্য নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে এই নির্বাচনের পরিবেশটাকে নির্বিঘ্ন রাখার জন্য এবং 12 তারিখ গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন কাজ করছে। আপনাদের সবার যদি কোনো নির্বাচন সংক্রান্ত বা ভোট প্রদান সংক্রান্ত কোনো খুঁটিনাটি বিষয় জানার ইচ্ছা থাকে আমন্ত্রিত অতিথির কাছ থেকে জানতে পারেন। এবার হচ্ছে নতুন একটা ভোটের সংযোজন হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ অথবা না। জি। তো সেক্ষেত্রে যদি মানে আমরা হ্যাঁ দিই, সেক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো মানে আমরা আমাদের আগামী ভবিষ্যতে দেখতে পারবো সেটা একটু স্যারের কাছে জানতে চাই। আরেকটা জিনিস হচ্ছে যদি না হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? হ্যাঁ অথবা না, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে গণভোট। জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটটি অনুষ্ঠিত হবে। এটি আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে সকল রাজনৈতিক দল একসাথে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছিল। আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ছিলেন এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে সদস্য ছিলেন। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের অনেক দীর্ঘদিনের আলোচনা পর্যালোচনার পরে জুলাই সনদ প্রণীত হয়েছে। এই জুলাই সনদের আলোকে আগামীর বাংলাদেশ চলবে কিনা সেটির রায় জনগণের কাছ থেকে এই রেফারেন্ডাম বা গণভোটের মাধ্যমে নেওয়া হবে। সেই বিষয়গুলো যদি আমি বলি যে আপনার সংবিধান সংস্কার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, তারপরে গণতন্ত্রকে শক্তিশালী করা এবং সংসদের 2টি কক্ষ হবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। এই বিষয়গুলোকে জনগণের কাছে রায় নেওয়া হবে হ্যাঁ অথবা নার মাধ্যমে। তো এখানে 4টা প্রশ্ন সেট করা আছে। এই 4টা প্রশ্নেরই আপনাকে একটা ব্যালটের মধ্যে দেয়া থাকবে। এই ব্যালটটা হবে এরকম, আপনার বক্স থাকবে হ্যাঁ, তারপরে থাকবে টিক চিহ্ন, না, তারপরে থাকবে ক্রস চিহ্ন। হ্যাঁটা দেয়া হচ্ছে যারা পড়তে পারে তার জন্য, আর টিক চিহ্নটা দেয়া হচ্ছে একই জিনিস, কিন্তু টিক চিহ্নটা দেয়া হচ্ছে যারা পড়তে পারে না তাদের জন্য, আর নাটা দেয়া হচ্ছে যারা পড়তে পারে তাদের জন্য, আর ক্রস চিহ্নটা দেয়া হচ্ছে যারা পড়তে পারে না তাদের জন্য। এখানে আপনি এই যে কোনো 4টির যে কোনো এক জায়গায় আপনি যদি মার্কিং সিল দিয়ে ভোটটা দিয়ে দেন তাহলে ভোটটা কাউন্ট হবে। আপনি যে বললেন যে যারা পড়তে পারে না তারা টিক চিহ্ন দেবে এবং যারা পড়তে পারে না তারা ক্রস চিহ্ন দেবে, কিন্তু তারা যদি পড়তেই না পারে তাহলে প্রশ্নগুলো কি করে পড়বে? রেডিও, টেলিভিশন, সর্বোপরি আমাদের যে প্রচার মাধ্যমগুলো আছে তারা তো জানাচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশ টেলিভিশনেই এই গণভোটের উপরে কিন্তু প্রচুর প্রচারণা হচ্ছে। এর বাইরে সরকার কিন্তু প্রচারণা করছে গণভোটের উপরে, সরকার নিজেই প্রচারণা করছে। তারপরে আপনার প্রচারণা করছে হলো রাজনৈতিক দলগুলো, প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তাদেরকে পড়ে শোনাচ্ছে যে এই 4টি বিষয়ের উপর ভোট হবে, হ্যাঁ অথবা না। এভাবে জনগণকে এটা বোঝানো হচ্ছে এবং তাদেরকে জানানো হচ্ছে। জনগণ কিন্তু জানে হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি না হবে? দিলে কি হবে এবং কোন কোন 4টা প্রশ্ন, এটা কিন্তু জনগণ ইতিমধ্যে জেনে গিয়েছে। এবং তারপরে এখনো ধরেন আরো সময় আছে, আরো প্রচুর প্রচারণা হবে এবং তারা জানবে। এই কারণেই আমরা বলছি যদি ব্যালটে ভোট দিতে যাতে সমস্যা না হয়, এই জন্যই আমরা বলছি যে হ্যাঁ তো পড়তে পারে না উনি, যেহেতু আমাদের কিছু মানুষ আছে যারা তারা তো পড়তে পারে না, তো উনি যেন টিক চিহ্নটা দেখে বোঝে যে এটা হ্যাঁ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আমরা যে ভোট কেন্দ্রে যাব সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা কতটুকু? নির্বাচন কমিশনের পক্ষ থেকে অ্যাসিওর করতে পারি নিরাপত্তাজনিত কোনো সমস্যা এই নির্বাচনে হবে না। আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী মাঠে আছে, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদের পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব এবং সকল ধরনের গোয়েন্দা সংস্থার সবাই মাঠে অবিরত পরিশ্রম করছে এবং এই নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন রাখার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে নির্বাচন কমিশনের হয়ে।
তো এই নির্বাচনে এই ধরনের কোনো আশঙ্কা নেই। নির্বাচনে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হবে এ ধরনের কর্মকাণ্ড ঘটলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আপনার প্রশ্ন। গণমাধ্যম কর্মীর ভূমিকাটা কি থাকবে ভোট কেন্দ্রে? এর আগে দেখছি আমরা যে গণমাধ্যম কর্মীরা তাল মিলিয়ে চলছে তাদের সাথে, তো এইবার তাদের ভূমিকাটা কেমন থাকবে? গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচনে একটি কোড অফ কন্ডাক্ট করা হয়েছে, মানে তাদের জন্য একটি নীতিমালা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারা কি ধরনের আচরণ করতে পারবে, কত দূর পর্যন্ত যেতে পারবে, এবং তারা যদি কোনো পক্ষপাতমূলক বা কোনো ইন্টেনশনাল আচরণ করে, আমি আশা করি তারা দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল, কোনো দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড তারা করবে না। তো এর আগে আপনি যেটা বলেছেন যে এর আগে তারা এই ধরনের কর্মকাণ্ড, সবাই না, এখানে হয়তো বা হাতে গোনা দু একজন হতে পারে, দু একজন দিয়ে তো আর সবাইকে বিচার করা যাবে না। এই গণমাধ্যম কর্মীদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসেছি এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাদেরকে আমরা সকল যারা নির্বাচন কমিশনের নিউজ কাভার করবে, নির্বাচন সংক্রান্ত নিউজ কাভার করবে এবং নির্বাচনী কাজে যারা নিয়োজিত থাকবে, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবার তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তাদেরকে খুব সিরিয়াসলি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি এবারে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটবে না। আমরা এই পাশে সবার প্রশ্ন শুনলাম, এবার আমরা যাব এ পাশে। পৃথিবীর অনেক দেশে অ্যাপের মাধ্যমে ভোট কেন্দ্রে কোনো অরাজকতা হলে বা কোনো সমস্যা হলে ছবি তোলার মাধ্যমে সাথে সাথে সেটা জানিয়ে দেওয়া হয়। আমাদের দেশে সেটা এবার হবে কিনা? ন্যাশনাল টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি এনটিএমসি একটি অ্যাপ তৈরি করছে। এই অ্যাপের মাধ্যমে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রের আশেপাশে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা ইনসিডেন্ট যদি ঘটে, তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সাথে সাথেই এই অ্যাপটিতে আপলোড করে দিলে সাথে সাথে আমরা এটার তড়িৎ ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী নিবে। তারপরেও আমাদের দেশে জনগণ সরাসরি অ্যাপ ব্যবহার করবে, আমাদের ওই ধরনের সিস্টেম এখনো ডেভেলপ করা হয়নি। তো ওই অ্যাপটা ব্যবহার করে আমরা কেন্দ্রের এবং কেন্দ্রের আশেপাশের সব জায়গার তথ্য আমরা পেয়ে যাব। একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। যারা সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন তারা নির্বাচিত হয়ে আমাদের 18 কোটি মানুষকে পরিচালনা করবেন এবং আইন প্রণয়ন করবেন। আমার প্রশ্ন হলো, যা সংসদ সদস্য পদপ্রার্থী হতে হলে ন্যূনতম কোনো শিক্ষাগত বাধ্যবাধকতা আছে কিনা বা থাকা উচিত কিনা? বাংলাদেশ সংবিধানেই বলা আছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে। শিক্ষাগত যোগ্যতা না থাকলে অযোগ্য, এ ধরনের কোনো অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানে নাই। আপনি একটা প্রশ্ন করতে চাইছিলেন। আগে যেমন আমরা শুনতাম যে জাল ভোট, এখন কি সেটা কি মানে আমাদের কি সম্ভব, নাকি আমাদের সে আগে মাসে এমনিত মানুষকে যেমন ভোট দিয়ে যেত, এটা কি রোধ করা যাবে কি? ভোটার তালিকা যেটি থাকবে ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছে, সেটিতে ছবি সহ ভোটার তালিকা বাংলাদেশে এখন। আপনারা জানেন যে একজন মানুষকে ভোটার হতে হলে প্রথমে বয়স 18 হতে হবে, বাংলাদেশের অধিবাসী হতে হবে এবং কোনো একটা এলাকায় বসবাস করতে হবে। এবং প্রথমে যেটা হয়, ফর্ম পূরণ করা হয়, তারপরে তার ছবি তোলা হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, আইরিশ নেওয়া হয় এবং তারপরেই কিন্তু ভোটার তালিকায় তার নাম আসে। তো ভোটের দিন যে আপনি ভোট দিতে যাবেন, তখন পোলিং অফিসার আপনাকে শনাক্ত করবে, ভোটার তালিকার ছবির সাথে আপনার ছবি মেলাবে এবং সামনে পোলিং এজেন্টরা থাকবে। ওই এলাকার রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, আমরা তাদেরকে পোলিং এজেন্ট বলি, তারাও থাকবে। যে কয়জন ক্যান্ডিডেট সেই কয়জন পোলিং এজেন্ট থাকবে। পোলিং এজেন্টরাও আপনাকে দেখবে যে আপনি যে নামটি বলছেন আপনি সেই ব্যক্তি কিনা যে আপনি ভোট দিতে এসেছেন। হ্যাঁ, এভাবে ক্রস চেক করে প্রথমে আপনার ছবি মেলানো হবে, নাম, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, এগুলো মিলানোর পরে তারপরে আবার পোলিং এজেন্টরা আপনার চেহারাটা দেখবে যে আপনি সেই ব্যক্তি কিনা। এত কিছুর ক্রস চেক করার পরে আসলে জাল ভোট দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি এ পাশ থেকে দেখছি আপনি হয়তো একটু প্রশ্ন করতে চাইছেন, করেন। ভোট গণনার প্রক্রিয়াটা কি অ্যাকচুয়ালি? একেবারে আমরা কখন ফাইনাল ব্যাপারটা আমরা জানতে পারবো, ফাইনাল রেজাল্ট আমরা কখন জানতে পারবো? এবার কিন্তু ব্যালট দুটো, একটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট, আর একটি হচ্ছে গণভোটের ব্যালট। ভোট শুরু হবে সকাল 7:30টায়, 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টায় ভোট শুরু হয়ে বিকেল 4:30টা পর্যন্ত একটানা চলবে। এখানে কিন্তু কোনো নামাজের ব্রেক বা আপনার লাঞ্চ ব্রেক বা নাস্তার ব্রেক, কোনো ধরনের কোনো ব্রেক থাকবে না। একটানা ভোট গ্রহণ চলবে 4:30টার সময়। 4:30টার সময় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে
যে ভোট কেন্দ্র থাকবে সেই ভোট কেন্দ্রের একটি কক্ষে ভোট গণনার জন্য, যদি 5টা কক্ষ থাকে ভোট দেওয়ার জন্য, 5টা ব্যালট বাক্স ওই একটা কক্ষে নিয়ে যাওয়া হবে। সেখানে ভোট গ্রহণকারী কর্মকর্তারা থাকবে, পোলিং এজেন্টরা থাকবে, মিডিয়ার প্রতিনিধিরা থাকবে। সবার সামনে এই স্বচ্ছ ব্যালট বাক্স খুলে রাখা হবে। সেখানে তারা গোল হয়ে বসবে। গোল হয়ে বসে আপনার প্রথমে সর্ট আউট করে ফেলবে, গণভোটের ব্যালটগুলোকে আলাদা করে ফেলবে একদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের ব্যালটগুলোকে আলাদা করে ফেলবে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, গণভোটের ব্যালটের কালার হচ্ছে গোলাপি, আর আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের কালার হচ্ছে সাদা। হ্যাঁ, তো এই দুটোকে আলাদা করবে প্রথমে, তারপরে গণভোটটাকে আলাদা করবে, হ্যাঁ না 2 ভাগে ভাগ করে ফেলবে। তারপরে আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ দুটো টিম হয়ে যাবে। গণভোট এক টিম করবে, আপনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট করবে আরেক টিম। এই ব্যালটগুলোকে যদি 5 জন ক্যান্ডিডেট থাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য, তাহলে 5 ভাগে ভাগ করে ফেলবে ব্যালটগুলোকে। তারপরে ওখান থেকে চেক করবে কোনটা আপনার বৈধ ভোট, কোনটা বাতিল ভোট। বাতিল ভোটগুলোকে আলাদা করে ফেলবে। বাতিল মার্কা ভোটের ভোট। বিষয়টা একটু খুলে বলেন। আচ্ছা, বাতিল ভোটের বিষয়টা হচ্ছে, আপনি যখন ভোট দিবেন, আপনি যদি একটা ভোট দিবেন আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, অথবা গণভোটে আপনি একটা ভোট দিবেন, কিন্তু আপনি যদি দুটো ভোট দিয়ে দেন, হ্যাঁ অথবা নাতেই দিলেন, অথবা কোনো মার্কাতে আপনি দুটো মার্কায় ভোট দিয়ে দিলেন, তাহলে ওই ব্যালটটা বাতিল হয়ে যাবে। আবার দেখা গেল যে আপনি কোনো একটি মার্কায় ভোট দিয়েছেন, ভাঁজ করতে গিয়ে আপনি সমস্যা করে ফেলেছেন। ভাঁজটা করতে হবে, লম্বালম্বি ভাঁজ করতে হবে, লম্বালম্বি ভাঁজ করে এভাবে ভাঁজ করতে হবে, ভাঁজ করে এইভাবে সুন্দর করে বাক্সে ফেলতে হবে। আপনি ভাঁজ করলেন এমন ভাবে, না জানার কারণে, যে ভাঁজটা এই যেখানে আপনি সিল দিয়েছেন এই কালিটা অন্য মার্কার উপরে লেগে গেল, তখন কিন্তু আপনার ওই ব্যালটটা বাতিল হয়ে যাবে। 69 জন কর্মকর্তা এবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছে। 2 জন বিভাগীয় কমিশনার ঢাকা এবং চট্টগ্রাম, 3 জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা, এবং 64 জন জেলা প্রশাসক। এই 69 জনের কাছে আপনার তাদের সহকারী রিটার্নিং অফিসাররা রেজাল্ট পাঠাবে, এবং এই 69 জন রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে যখন একটি আসনের রেজাল্ট তারা পূর্ণাঙ্গ পেয়ে যাবে, নির্বাচন কমিশনে রেজাল্ট পাঠিয়ে দিবে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করা হবে। আসন ভিত্তিক ফলাফল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে। যেহেতু দুটো ব্যালট, একটু সময় বেশি লাগতে পারে। আমাদের সম্মানিত সিনিয়র সচিব মহোদয় গত কিছুদিন আগে বলেছেন যে এবার একটু সময় বেশি লাগতে পারে। এটা স্বাভাবিক বিষয়, যেহেতু দুটো ব্যালট। একটি ব্যালট হলে গণতে সময় কম লাগতো, গণনার সময় কম লাগতো, আর যেহেতু দুটি ব্যালট একটু সময় বেশি লাগবে। এ পাশ থেকে কারো প্রশ্ন? নির্বাচনে যে সিসি ক্যামেরা হচ্ছে প্রতিটা কেন্দ্রে থাকবে, এটা কেমন কি আমাদের একটু সহজভাবে বলতেন? আচ্ছা, সিসি ক্যামেরা বা নির্বাচনে এবার ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য। এটি প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে বসানোর জন্য অলরেডি অর্থ মন্ত্রণালয় থেকে রাজস্ব খাতের অর্থ বরাদ্দ করা হয়েছে। এটি কার্যক্রম চলমান আছে। তো এটির মনিটরিং করা হবে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। আমি যেটি বলছিলাম যে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা থেকে তার অধীনে যতগুলো কেন্দ্র আছে সেখানে কন্ট্রোল রুম বসানো হবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। সেখান থেকে এটাকে মনিটর করা হবে, প্রত্যেকটা কেন্দ্রকে মনিটরিং করা হবে সিসিটিভির মাধ্যমে, যাতে করে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং কেউ পেশিশক্তি বা কোনো বহিরাগত কেন্দ্রে গিয়ে কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় এজন্য সিসিটিভির ব্যবস্থা করা হচ্ছে। আমরা জানতে পারছি যে এবারে সংসদ 2 কক্ষ বিশিষ্ট হবে। আমার প্রশ্ন হলো, নির্বাচিত সংসদ সদস্যরা যে ভোট পেয়ে নির্বাচিত হবেন সেই অনুপাতে হবে, নাকি যারা নির্বাচিত হবে না তারাও কি দ্বিতীয় কক্ষে যাওয়ার সুযোগ পাবেন, মানে ভোট আনুপাতিক হারে? এটা হচ্ছে আপনার পরবর্তী সংসদের কাজ, নির্বাচিত সংসদের কাজ। সেটি হলো, আমরা জানি যে রেফারেন্ডামটি হচ্ছে, গণভোট হচ্ছে। গণভোটে ওই 4টা প্রশ্নের মধ্যে ওখানেই দেখবেন প্রথম প্রশ্নেই লেখা আছে উচ্চ কক্ষে 100 আসন। এই 100 আসনটা হবে পিআর পদ্ধতিতে, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেটিভ। এখানে আপনার যারা সংসদ সদস্য নির্বাচিত হবে বা হবে না এটার সাথে সম্পর্কিত না, ভোটের পার্সেন্টেজ
যতগুলো ভোট কাস্ট হবে বাংলাদেশে, কোন পার্টি, কোন দল, কোন রাজনৈতিক দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেইটার উপর ভিত্তি করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত করা হবে। কেউ যদি 10% ভোট পায় তাহলে কয়টা হয়, 300 আসনের কয়টা হয়, 100-তে 100কে আপনি ওইভাবে ভাগ করে তারপরে ওখানে পার্সেন্টেজ অনুযায়ী তারা তাদের উচ্চ কক্ষে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এটা পরবর্তী সরকারের কাজ, এটা নির্বাচন কমিশনের কাজ না। এটা সরকার গঠিত হওয়ার পরে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে তারপরে এটি হবে। আমার প্রশ্নটা হচ্ছে নির্বাচন প্রার্থীদের যে পোলিং এজেন্টরা থাকে তাদের মানে মূল ভূমিকাটা কি, কাজটা কি? তাদের প্রধানতম কাজ হচ্ছে তারা রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রার্থীদের প্রতিনিধি। তারা সকাল থেকে একেবারে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে তারা যুক্ত থাকে। তারা কিন্তু ভোট কক্ষে যেখানে ভোটাররা ভোট দেয় সেখানে তারা সার্বক্ষণিক উপস্থিত থাকে। তাদের প্রধান কাজ হচ্ছে ভোটারদেরকে শনাক্ত করা। পোলিং এজেন্ট হয় কারা? পোলিং এজেন্ট হয় সাধারণত ওই কেন্দ্রের আশেপাশে যাদের বাড়ি, যারা ওই কেন্দ্রের ভোটার বা ওই নির্বাচনী আসনের ভোটার, তারা কিন্তু পোলিং এজেন্ট হয়। এরা রাজনৈতিক সচেতন মানুষ। এই পোলিং এজেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার পিছনে। কারণ পোলিং এজেন্ট যদি ভোটারকে ঠিকমতো শনাক্ত না করে তাহলে জাল ভোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ওখানে কিন্তু 5 জন যদি ক্যান্ডিডেট থাকে, 5 জনের 5 জন পোলিং এজেন্ট থাকে। ক্যান্ডিডেট প্রিজাইডিং অফিসারকে চিঠি দিবে যে নাম ওই, এনআইডি নাম্বার এই এবং তার মোবাইল নাম্বার এই, তাকে আমি আমার দলের পক্ষে, আমার পক্ষে পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করলাম। ছবি দিয়ে দিবে, একটা স্ট্যাম্প সাইজের ছবি। এই ছবি দিয়ে প্রিজাইডিং অফিসার একটি আইডি কার্ড তাকে দিয়ে দিবে। এই আইডি কার্ড সে শো করবে, শো করে যেখানে ভোট কক্ষ থাকবে সেই কক্ষে সে বসবে এবং তার হাতে একটি ছবি ছাড়া ভোটার তালিকা থাকবে। একজন ভোটার যখন ভোট দিতে আসবে তখন পোলিং অফিসার তাকে শনাক্ত করবে ছবির সাথে মিলিয়ে। পোলিং এজেন্ট সেও দেখবে যে ওই ব্যক্তি কিনা, তাহলে ভোটারটা শনাক্ত হয়ে গেল, জাল ভোটার হলো না। পোলিং অফিসার যখন টিক চিহ্ন দিবে ওই ক্রমিকের পাশে, অর্থাৎ ভোটারের ক্রমিক নাম্বার থাকে 1 থেকে শুরু হয়, তো ক্রমিকের পাশে টিক চিহ্ন দিবে, পোলিং এজেন্টও টিক চিহ্ন দিবে, মানে এই ভোটটা হয়ে গেল। আর কি কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আমি কোন ভোট কেন্দ্রের ভোটার এবং আমি ভোট কেন্দ্রে যাওয়ার সাথে সাথে আমার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? আপনি কোন কেন্দ্রের ভোটার, আসলে ভোট কেন্দ্রগুলো এইভাবে নির্ধারণ করা হয় যে একটি আপনার বাড়ির আশেপাশে বা বাসার আশেপাশে সরকারি কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে ভোট কেন্দ্র হিসেবে আপনার বিবেচনা করা হয় এবং অলরেডি এই ভোট কেন্দ্রের গেজেট অলরেডি হয়ে গেছে। আপনারা বিজি প্রেস এই ওয়েবসাইটে ঢুকলেই আপনারা ভোট কেন্দ্রের গেজেটগুলো ডাউনলোড করে দেখতে পারবেন। সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে আপনি ভোট কেন্দ্র কিভাবে জানবেন? আপনার বাড়ির আশেপাশেই ভোট কেন্দ্র, আর তারপরে যদি না জানেন তাহলে আমাদের যে ক্যান্ডিডেটরা আছে তারা ভোটার স্লিপ দিয়ে আসবে আপনাকে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসবে। ওই ভোটার স্লিপের মধ্যে আপনার ভোট কেন্দ্রের নাম থাকবে, হ্যাঁ, তারপরে আপনার ভোটার নম্বর থাকবে, তারপরে আপনার ভোটারের সিরিয়াল নম্বর থাকবে, এই বিষয়গুলো থাকবে, সবকিছুই থাকবে। তারপরেও যদি আপনি না পান, নির্বাচন কমিশন একটি ব্যবস্থা ভোটের 1 সপ্তাহ আগে থেকে চালু করবে। সেটি হচ্ছে SMS সিস্টেম চালু করা হবে। SMS এর মাধ্যমে আপনি আপনার এনআইডি নাম্বার দিয়ে আপনি SMS করবেন। এই ফিরতি SMS এ আপনি আপনার কেন্দ্র জেনে যাবেন যে আপনি কোন কেন্দ্রের ভোটার। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট নিতে হবে। আসলে ডকুমেন্টের প্রয়োজন নয়, ওই যে আমি যে ভোটার স্লিপটার কথা বললাম এটাই ভোটার স্লিপ। তারপরেও যদি আপনি কেন্দ্র সম্পর্কে না জানেন, ভোটার স্লিপ যদি আপনার কাছে না থাকে, আপনি দেখবেন যে কেন্দ্রে গিয়ে কেন্দ্রের 400 গজের বাইরে দেখবেন ক্যান্ডিডেটের লোকজন ছোট ছোট টেবিল নিয়ে ভোটার তালিকা নিয়ে বসে আছে। ওখানে প্রথমে যাবেন, যাওয়ার পরে ওরাই আপনাকে ডেকে নিবে যে আসেন আমি আপনাকে ভোটার স্লিপটা দিয়ে দিচ্ছি। তো ওখান থেকে ভোটার স্লিপ নিয়ে আপনি কোন লাইনে আপনি যাবেন, কোন কক্ষের ভোটার সেটাতে আপনি যেতে পারবেন। আর ডকুমেন্টের আসলে কোনো প্রয়োজন পড়ে না ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, ভোটার স্লিপই যথেষ্ট। আপনি যদি কোনো কিছু নিয়ে যেতে না পারেন, আপনি যদি ওই কেন্দ্রের ভোটার হন, তাহলে আপনি ভোটার স্লিপও নিলেন না, কোনো ডকুমেন্টও নিলেন না, আমাদের কাছে যে ছবি সহ ভোটার তালিকা আছে সেটা দেখেই আমরা আপনাকে বের করে ফেলবো যে আপনি কোন কক্ষের ভোটার। আমার প্রশ্নটা হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি যে মানে ভোট কেন্দ্রের আশেপাশে অনেক স্টল তৈরি করে মানে রাজনৈতিক দলগুলা,
তো দলবল নিয়ে ওরা বসে থাকে আশেপাশে। তো এইবার এটার কোনো মানে এরকম কিছু থাকবে নাকি? স্টল তৈরি করে বলতে আমরা যেটা বলি যে তারা ভোটার স্লিপ বিতরণ করে, হ্যাঁ, ওটা আসলে দলবল, এটা 400 গজের বাইরে ওই রকম পরিস্থিতি তৈরি হবে না যে ওখানে আপনাকে ভয়ভীতি প্রদর্শন করবে বা চাপ প্রয়োগ করবে, এই ধরনের না। ওখানে 2-3 জন থাকবে বা 4-5 জন থাকবে যারা আপনাকে ভোটার স্লিপ দিবে, আপনি কোন কক্ষের ভোটার, হ্যাঁ, আপনি কোন কক্ষের ভোটার এটা আমাদের আইনেই আছে। ভোটার স্লিপ দিয়ে ক্যান্ডিডেটরা বিতরণ করতে পারবে, এটা আমাদের আইনে আছে। তো আপনি কোন কক্ষের ভোটার আপনি যদি জেনে না যান তাহলে আপনাকে জানানোর জন্য তারা আপনার সহায়ক হিসেবে কাজ করবে, এখানে অন্য কোনো বিষয় নেই আর কি। আমার প্রশ্নটা হচ্ছে যে এবার ছুটিটা কেমন কি হচ্ছে, 3 দিন না 4 দিন? এটা আমার কিন্তু ফিক্সড, আমার কিন্তু জানি না। কেউ বলে 3 দিন, কেউ বলে 4 দিন। আমরা জানি সরকার এবার ভোট দানের সুবিধার জন্য আহ, একটি বড় ছুটি অ্যাপ্রুভ করেছে, আমরা জানতে পেরেছি। যেমন শিল্পাঞ্চলে যারা শ্রমিক অধ্যুষিত যেসব এলাকা রয়েছে সেসব এলাকাগুলোতে 10, 11, 12 এবং এর সাথে 12ই ফেব্রুয়ারি কিন্তু বৃহস্পতিবার, এরপরে কিন্তু শুক্রবার এবং শনিবার আছে, সেক্ষেত্রে একটু লম্বা ছুটি হয়ে গেছে। এবং সরকারি বেসরকারি যারা আছে তাদের জন্য 11 এবং 12 2 দিন সরকারি ছুটি, সাথে শুক্রবার এবং শনিবার 4 দিন। আর শিল্পাঞ্চলের জন্য হচ্ছে 5 দিন। অলরেডি সরকার ছুটি অনুমোদন করেছে এবং এটা ঘোষণা করে দিয়েছে যাতে সকল মানুষ, বিশেষ করে আপনি দেখবেন যে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে শিল্পাঞ্চলগুলোতে রয়েছে শ্রমিক যারা রয়েছে, বড় বড় শহরগুলোতে, ঢাকা চট্টগ্রামে, তারা কিন্তু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের বাড়িঘর, তারা যাবে, ভোট দিবে এবং তারা ভোট দিয়ে স্বাচ্ছন্দ্যে যাতে আবার কর্মস্থলে ফিরে আসতে পারে, এই জন্য এই ব্যবস্থাটা সরকার করেছে। আমি সবার কাছে একটা প্রশ্ন করতে চাইছি, কেউ একজন উত্তর দিন। আপনারা অনেকে চাকরি করেন এবং চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো ছুটি পাচ্ছেন, অনেকে কিন্তু ভোট দিতে যাবেন না। তো আপনারা হয়তো ভোট দিতে যাবেন না বা যাওয়ার ইচ্ছা অনেকে হয়তো প্রকাশ করবেন না। তো ভোট যাওয়ার ক্ষেত্রে, আপনি নিজে যাওয়ার ক্ষেত্রে এবং অন্যকে যাতে ভোট কেন্দ্রে যায় সে ব্যাপারে উৎসাহিত করার জন্য আপনারা কি করবেন? এবার আমরা অবশ্যই উৎসাহিত করব, কারণ গত 3 ট্রাম আমরা ভোট দিতে পারিনি, যে কারণে এইবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো আমি, আমার ফ্যামিলি, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে বা যাদেরকে আমি চিনি, তাদেরকে আমরা ইতিমধ্যে উৎসাহ দিচ্ছি এবং আরো উৎসাহিত করব। কারণ আমরা যদি ভালো একটা বাংলাদেশ চাই, সেক্ষেত্রে অবশ্যই সবার পার্টিসিপেশন আমাদের দরকার। তো সেক্ষেত্রে আমি মনে হয় আমরা সবাই এটা চেষ্টা করছি অলরেডি এবং আমরা এটা সর্বোচ্চটা করব। আর কেউ উত্তর দিবেন এটা? আমাদের আশেপাশে যদি কেউ দেখি যে তাদের মনোযোগটা ভোট দেওয়ার জন্য নেই, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আমাদের এবার খুব সুন্দর একটা নির্বাচন কমিশন এস্টাবলিশ হয়েছে এবং আমরা অবশ্যই সেটার উপর আত্মবিশ্বাস রেখে হাসি মুখে আমরা ভোট কেন্দ্রে সবারই যাওয়া উচিত। আপনি তো সবার মতামত শুনলেন, সবার প্রশ্ন শুনলেন, আপনার কি কোনো বার্তা আছে? ওনারা যে দুজন যে আশাবাদ ব্যক্ত করেছেন তাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করে আমি ভোটারদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই দলে দলে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনারা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আপনাদের একটি ভোট অত্যন্ত মূল্যবান। এই মূল্যবান ভোটের প্রতিদান আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মাধ্যমে আপনারা যারা নির্বাচিত হবে তাদের কাছ থেকে আপনারা কি রকম বাংলাদেশ চান সেটি আপনাদের প্রতিফলন আপনারা আপনাদের ভোটের মাধ্যমে ঘটাবেন। ভোটারদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই কেন্দ্রে আসবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে নির্ভয়ে নিঃসংকোচে ভোটদান করবেন এবং বাংলাদেশ বিনির্মাণে, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশীদার হবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রথম ভোটে আসবার জন্য এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক ব্যস্ত, তারপর আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই তরুণ তরুণীদের কণ্ঠে শুনেছি ভোট নিয়ে তাদের ভাবনা, সাহস আর প্রত্যাশার কথা। এই কণ্ঠই গণতন্ত্রকে আরো শক্ত করে। এবং আপনারা সবাই জানেন যে ভোট শুধু একটি ব্যালট পেপার নয়, এটা প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার। আর এই মতামত এই তরুণ তরুণীদের অংশগ্রহণ ছাড়া কখনোই পূর্ণতা পায় না। আমি ফেরদৌসী আহমেদ চৌধুরী শেষ করছি প্রথম ভোটের আজকের আয়োজন। আপনারা সবাই নিজে ভোট দিবেন এবং অন্যকে ভোটদানে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।